নমস্কার দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে বিশেষ রাজনৈতিক প্রতিবেদন তুলে ধরব তার প্রেক্ষাপট সুদূর ইউরোপ। আমি যত দিন যাচ্ছি বিশ্বাস করুন, এই ডোনাল্ড ট্রাম্প ভদ্রলোককে যত স্টাডি করছি, আমার কাছে একটাই শব্দ মনে হচ্ছে যে উনি আনপ্রেডিক্টেবল। বা আর একটা শব্দ আমি বলেছিলাম কিছুটা মজার ছলে, সেটা হচ্ছে আনপ্লেয়েবল। আমার কি মনে হয় জানেন, এই বিশেষ বিশ্লেষণটা করার আগে আমি যখন বেশ কিছু তথ্য নিয়ে নাড়াঘাটা করছিলাম, আমার মনে হলো যে ওনাকে যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, কেউ হয়তো ওনাকে একটু তথাকথিত খুব চটজলদি ডিসিশনের জন্য হয়তো সমালোচনা করতে পারেন, অনেকেই হয়তো করবেনও বা করেনও, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের জন্য গোটা পৃথিবী হয়তো আরও একটা বিশ্বযুদ্ধের বীভৎসতা থেকে বেঁচে গেল। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জ্ঞাত আছেন, গত 2022 সালের এই 24শে ফেব্রুয়ারি তারিখটা থেকে আজ পর্যন্ত ইউরোপের আকাশে যুদ্ধের মেঘ ক্রমশ ঘনীভূত হয়ে এসেছিল কিছুদিন আগে পর্যন্ত। যখন 24শে ফেব্রুয়ারি 2022-এ রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে এবং একটি পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে যায়। দর্শক বন্ধুরা, আমরা প্রায় বিভিন্ন পত্রপত্রিকা বা ম্যাগাজিন আমরা প্রায় দেখি, বা বিভিন্ন আলোচনাতেও আমরা দেখি যে এর জন্য এই আক্রমণের পেছনে রাশিয়াকে দায়ী ধরা হয় এবং ইউক্রেনের উপর অত্যাচার বা ইউক্রেনের উপর বোমাবর্ষণ করার জন্য, আক্রমণ করার জন্য রাশিয়াকে কাঠগড়ায় তুলে দেওয়া হয় বা তুলে ধরা হয়েছে বিশ্ব কাঠগড়ায়। কিন্তু বিশ্বাস করুন, কিছুদিন আগে আমি কিছু ক্লিপস দেখছিলাম, ভিডিও ক্লিপস। সেই ভিডিও ক্লিপস দেখতে দেখতে আমার হঠাৎ একটা বিষয় মাথায় এলো। সেই কিছু ক্লিপস দেখে আমি রীতিমত শিউরে উঠলাম, যেটা আপনাদের সঙ্গে আমি এখানে শেয়ার করতে পারছি না, দেখাতে পারছি না, কিন্তু আমি যা দেখলাম না তাতে আমি শিউরে উঠলাম। যে দীর্ঘদিন ধরে রাশিয়া ঘেঁষা ইউক্রেনের পূর্ব দিকটা, যেখানে লুহানস্ক, ডনবাস অঞ্চল, ডনেস্ক, এই সমস্ত যে অঞ্চলগুলো, ক্রিমিয়া, মারিওপল ইত্যাদি জায়গাগুলো, যেখানে বরাবরের জন্যই রাশিয়ান ভাষাভাষী লোকের সংখ্যা অত্যন্ত বেশি ছিল, কিন্তু দেশভাগের পর তারা ইউক্রেনেই থেকে যান, কিন্তু রাশিয়ান কালচার, ল্যাঙ্গুয়েজ কোনোটাই তারা ছাড়তে পারেননি। এর ফলে ইউক্রেনীয়দের সঙ্গে তাদের একরকমের সাংস্কৃতিক সংঘাত ক্রমশ প্রবল থেকে প্রবলতর হয়ে উঠতে লাগলো। এরই মাঝখানে বেশ কিছু সময় প্রো রাশিয়ান কিছু লোক ইউক্রেনের মস্তদে বসেছিল, তারা সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে সেই ব্যালেন্সটা আর রক্ষা হয়নি। তার ফলে ওই সমস্ত পূর্বের রাজ্যগুলোতে ব্যাপক পরিমাণে ইউক্রেনীয় ধ্বংসলীলা চালানো হয় ইউক্রেনের পক্ষ থেকে তাদের সৈন্যবাহিনী বলে অভিযোগ ওঠে। অন্তত কিছু ভিডিওতে এটাও আমরা দেখলাম। এইবারে আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, যেটা দাবি করা হয় আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেই আত্মনিয়ন্ত্রণের অধিকারের কারণেই সে সমস্ত অঞ্চলের মানুষেরা ক্রমশ ক্ষেপে ওঠে, ইউক্রেনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে এবং তাকে সহায়তা করে, মান্যতা দেয় রাশিয়ান ফেডারেশন, বলা বাহুল্য পুতিন। এটা কেন হলো? এর প্রেক্ষাপটটা কি? এই প্রেক্ষাপটটা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ঠান্ডা লড়াই চালু হলো, তখন সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সে সোভিয়েত ইউনিয়নের ফরওয়ার্ড বেস হিসেবে ব্যবহার হয়ে আসছিল ইউক্রেন। ইউক্রেন তার অনন্য প্রাকৃতিক সম্পদ এবং খাদ্য ভাণ্ডারের জন্য রাশিয়ার কাছে, বা বলা ভালো সোভিয়েত ইউনিয়নের কাছে, ভীষণ একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম রাশিয়ার রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। তারপরে যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 16টা স্বাধীন দেশে পরিণত হলো, তখনও ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের আবহ তৈরি হয়নি। কারণ সেই সময় ইউক্রেন তার নিরাপত্তার জন্য
পুরোপুরি নির্ভরশীল ছিল রাশিয়ার উপরে। দর্শক বন্ধুরা, আপনারা জেনে থাকুন যে সেই সময় আপনারা উইকিপিডিয়া গেলে দেখতে পাবেন 1700 থেকে 2000 পারমাণবিক অস্ত্র ওয়্যারহেডসের ভান্ডার ছিল ইউক্রেনের কাছে। যদিও অপারেশনাল কমান্ড যেটা বলা হয় সেটা ছিল রাশিয়ান ফেডারেশনের কাছে, কিন্তু এই তথাকথিত ওয়্যারহেডগুলি যদি অন্যত্র চলে যেত তাহলে ভীষণ বিপদ হতে পারত রাশিয়ার পক্ষে। রাশিয়া সেই রিস্কটা নেয়নি। তার ফলে 1994 সালে একটা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির মাধ্যমে ইউক্রেনকে পরমাণু মুক্ত দেশ হিসাবে ইউক্রেন নিজেদের ঘোষণা করে। তারা তাদের সমস্ত ওয়্যারহেডস রাশিয়ার হাতে তুলে দেয় এই শর্তে যে রাশিয়া তার নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে। কিন্তু আস্তে 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 যতই ভলগা দিয়ে জল প্রবাহিত হোক না কেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত ক্রমশই বেড়ে উঠছিল। হতে 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 একটা সময় ইউক্রেন চাইছিল সে ন্যাটোর সদস্য হবে, যেটা কখনোই রাশিয়া চায়নি যে তার ঘাড়ের কাছে ন্যাটো চলে আসুক। এরকম একটা অবস্থা থেকে 2014 সালে প্রথম ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। তারপর থেকে সংঘাত তীব্র থেকে তীব্রতর হতে 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 2022 সালের 24শে ফেব্রুয়ারি পুরোদস্তুর লড়াই শুরু হয়ে গেল এবং লড়াইয়ে সরাসরি ইউক্রেনের পক্ষে এসে দাঁড়ালো ন্যাটো চুক্তিভুক্ত দেশগুলি। যদিও সরাসরি তারা যুদ্ধতে অংশগ্রহণ করলো না, কিন্তু ন্যাটোর অন্যতম দেশ হিসাবে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রত্যেকটি শক্তিশালী দেশ তারা ইউক্রেনের পাশে এসে দাঁড়ালো এবং তারা ইউক্রেনকে সামরিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিল। এর মধ্যেই আমেরিকার যে সরকার ছিল তারাও এর পাশে দাঁড়ালো। ফলে এমন একটা অবস্থা তৈরি হলো যেখানে মনে হলো যে এই বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। রাশিয়ার উপরে ব্যাপক পরিমাণে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হলো। রাশিয়ার তেল, গ্যাস ইত্যাদি কেউ কিনতে পারবে না, রাশিয়ার সঙ্গে কেউ ব্যবসা করতে পারবে না, রাশিয়াকে ভাতে মারার চেষ্টা করা হলো। কিন্তু রাশিয়ার যে লৌহ মানব যে ওই দেশটাকে বরাবর হাতের তালুর মতো দেখে এসছেন, তিনি ভ্লাদিমির পুতিন, সে দেশের সর্বাধিনায়ক প্রেসিডেন্ট, তিনি কিন্তু হাল ছাড়তে রাজি ছিলেন না। তিনি একের পর এক লড়াই জারি রেখেছিলেন, কোনো মতে হাল ছাড়ছিলেন না, কারণ তার কাছে এটা একটা প্রতিজ্ঞা ছিল যে তিনি কিছুতেই ইউক্রেনকে ন্যাটোর সদস্য হতে দেবেন না, কোনো মতেই চলবে না ন্যাটোর উপস্থিতি ইউক্রেনের রাশিয়ার পাশে। এমনকি এর জন্য প্রচুর ত্যাগও করতে হয়েছে। অবশ্য ইউক্রেনেও প্রচুর সেনা, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, রাশিয়াতেও মৃত্যু হয়েছে। এর মধ্যেই প্রচুর অর্থ, অস্ত্র ইত্যাদিদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল জো বাইডেন প্রশাসন। এমন একটা সময় যখন গোটা বিশ্ব প্রমাদ গুনছিল যে এই বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল, আর রক্ষা নেই। কারণ পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ রাশিয়া, সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র সেই দেশেই আছে। পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ দেশ ইংল্যান্ড, ফ্রান্স এবং সবার উপরে ন্যাটোর সব থেকে বড় যে পেট্রন আমেরিকা। কিন্তু এই যে প্রতিবেদনটির শুরুতেই আমি যে বললাম যে আনপ্রেডিক্টেবল, আনপ্লেয়েবল ডোনাল্ড ট্রাম্প, তিনি যখন এইবার মসনদে বসলেন, অদ্ভুতভাবেই যেন ভূ রাজনৈতিক পট পরিবর্তন হঠাৎভাবেই হয়ে যাচ্ছে। গত মঙ্গলবার রিয়াধে একটা বৈঠক হলো, যেই বৈঠকে মার্কো রুবিরো, ইউএস সেক্রেটারি ফর স্টেট, এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, এরা দুজনে সেখানে তাদের নির্দিষ্ট অফিসারদের নিয়ে বৈঠক করলেন। বৈঠক শেষে তারা জয়েন্ট প্রেস মিটে বা জয়েন্ট ডিক্লারেশন করলেন। সেখানে বললেন যে হ্যাঁ, উভয় দলের মধ্যে দারুণ দারুণ হেলদি আলোচনা হয়েছে। আমি একটু পড়ে শোনাই ল্যাভরভ কি বলেছিলেন। ল্যাভরভ বলেছিলেন, দ্য কনভারসেশন ওয়াজ ভেরি ভেরি ইউজফুল। ভাবুন,
2022 সালে যুদ্ধ শুরু হলো, 2024 সালে ক্ষমতা থেকে চলে গেল জো বিডেন, ক্ষমতায় এলেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেই অদ্ভুতভাবে যুদ্ধের আবহেই সৌদি আরবের রাজধানী রিয়াদে বসলো মিটিং, এবং সেই মিটিংয়ের মধ্যেই সের্গেই ল্যাভরভ, তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী, তিনি এই কমেন্ট করলেন। এবং সেখানকার আরও কিছু কমেন্ট এসছে, যার মধ্যে একটা দারুণ ভালো একটা কমেন্ট হলো, একজন বলছেন আমেরিকার তরফে, উই নট অনলি লিসেন্ড বাট হার্ড ইচ আদার। অর্থাৎ আমরা বৈরিতা নিয়ে রাশিয়া আমেরিকা সেখানে মিটিং করতে আমরা নামিনি, আমরা পরস্পরের কথা শুধু শুনিনি, আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম, নিছক শোনার জন্য বৈঠক করার জন্য বৈঠক করিনি। মহলটাই যেন পরিবর্তন হয়ে গেল। এটা রাজি হলেন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে, সেই কমিটি কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেওয়া যায়, যুদ্ধ বন্ধ করে দেওয়া যায় এবং কি কি করা যায় তার জন্য। এর সাইড লাইনে অদ্ভুতভাবেই যাকে নিয়ে, যে দেশের নিয়ে আলোচনা, সেই জেলেনস্কি ডাকই পেলেন না। ডাক পেলেন না ইউরোপিয়ান ইউনিয়নের প্রবল শক্তিধর দেশগুলি, একটাও ডাক পেলেন না কেউ। ইমানুয়েল ম্যাক্রন ডাক পেলেন না, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডাক পেলেন না, জার্মানের চ্যান্সেলর ডাক পেলেন না, কেউই ডাক পেলেন না। ওরা আবার পার্শ্ববর্তী ইউরোপের প্যারিসে গিয়ে তারা মিটিং করলেন, এবং সেখানে মিটিং থেকে বেরিয়ে তারা এক রাশ ক্ষোভ উষ্মা প্রকাশ করে ফেললেন। তাদের মনে হয়েছে বোধহয় তাদের পাশে আর ডোনাল্ড ট্রাম্প নেই। ডোনাল্ড ট্রাম্পের মতে তাদের মেইনল্যান্ড আমেরিকার সামনে বিরাট একটা মহাসাগর রয়েছে, সুতরাং তাদের সঙ্গে রাশিয়ার গণ্ডগোল হবে কেন? তাদের রাজনৈতিক দূরত্ব যতই থাকুক না কেন, তাদের তো স্থানগত দূরত্ব যথেষ্ট আছে। তাহলে শুধু শুধু কেন তারা বৈরিতার অবস্থা তৈরি করে নিজেদের ডিফেন্স বাজেট এত বেশি জায়গায় নিয়ে যাবে যে সেখানে দেশের উন্নয়ন হবে না? তাহলে একটা বিশ্বযুদ্ধের দিকে যাওয়া দুটি দেশ হঠাৎ করেই একটা অদ্ভুত চাল দিলেন ডোনাল্ড ট্রাম্প, আর টেবিলে আসলো দুই বিবদমান দেশ। এমনই অবস্থা যে দুটি দেশের দূতাবাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছিল। পরস্পরের কূটনৈতিক লোকজনদের ওখান থেকে তাদেরকে ডিপ্লোম্যাটদের বহিষ্কার করেছিল। তারা আবার রাজি হয়েছে, আবার সেখানে আস্তে আস্তে ডিপ্লোম্যাটরা যাবেন ওয়াশিংটন ডিসি এবং মস্কোতেও। পাশাপাশি ভিসা, মাস্টার কার্ড ইত্যাদি যাতে খুব তাড়াতাড়ি চালু হয় সেই ব্যাপারটা ওরা দেখবেন। আর কি দেখবেন? আর দেখবেন যুদ্ধ যাতে খুব তাড়াতাড়ি বন্ধ হয়। এই অবস্থার মধ্যে সব থেকে করুণ অবস্থা জেলেনস্কির। ডোনাল্ড ট্রাম্প একটা জায়গায় তো বলেই দিয়েছেন, যে আমি পড়ে শোনাই, ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছেন একটা জায়গায়, এ ডিক্টেটর উইদাউট ইলেকশনস। অর্থাৎ 2024 সালে এপ্রিল মাসে ইলেকশন হওয়ার কথা ছিল, কিন্তু ইলেকশন না করেই দেশের ইমার্জেন্সি দেখিয়ে জেলেনস্কি ক্ষমতায় আছেন। এটাকে ভালো চোখে নেননি ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পের আরও একটা কারণ আছে, অর্থনীতি সব কিছুকেই কন্ট্রোল করে। ইউক্রেনের মধ্যে যে বিরাট পরিমাণ লিথিয়াম বা রেয়ার মিনারেলের যে একটা ভান্ডার রয়েছে, সেই ভান্ডারের দিকে চোখ অনেকদিন ধরেই আমেরিকার আছে। এবার সরাসরি যখন চুক্তিবদ্ধ হতে বলল ইউক্রেনকে, সেখানে ইউক্রেন নিমরাজি হওয়াতে আরও বেশি বিরক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন যে না, এই ভদ্রলোক যিনি ইলেকশনই করাননি, যিনি ইলেকশনটাকে বারবার দেরি করছেন, এই সমস্ত লোক থাকা মানে ইউক্রেনের পক্ষেই ক্ষতিকর। ফলে এক প্রকারের ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি তিনি পুরোপুরি অনাস্থা প্রকাশ করলেন। পাশাপাশি তিনি তার দেশের বেশ কিছু সেনেটার, দেখুন কি কড়া ভাষায় মন্তব্য করেছেন, তারপরেও তিনি সবকিছুকে পাশ কাটিয়ে তার দেশের স্বার্থে মনে হয়েছে, তার দেশের স্বার্থে এটা করা উচিত, যে পুতিনের প্রতিনিধির সঙ্গে মিটিং করা উচিত। সেখানে একজন সেনেটর বলেছেন, আমি অবশ্য সবগুলোই বিভিন্ন মাধ্যমে এগুলো সংগ্রহ করেছি, বলেছেন পুতিন সম্পর্কে, হি ইজ এ গ্যাংস্টার উইথ ব্ল্যাক হার্ট।
হু ওয়াজ স্ট্যালিনস টেস্ট ফর ব্লাড। মানে এতটাই পুতিনের প্রতি তারা আমেরিকান ডেমোক্র্যাটদের সেনেটররা এতটাই বিরক্ত, এতটাই তারা বিরোধী যে তাকে এটা বলতে কটাক্ষ করতে ছাড়েননি যে পুতিন তার পূর্বসূরি স্ট্যালিনের মতোই তার যেন রক্ত পিপাসু, পরিষ্কার কথা বলতে গেলে, এবং তার হৃদয় লাল হৃদয় নয়, ব্ল্যাক হার্ট। কিন্তু এসবকে পাত্তাই দিলেন না ডোনাল্ড ট্রাম্প। পাত্তা না দিয়ে তিনি মস্কো এবং ওয়াশিংটন ডিসির মধ্যে যে সম্পর্কের যে শীতলতা এসেছিল সেই শীতলতাটাকে অনেকটা কাটিয়ে দিতে পারলেন। আজকে কিছুক্ষণ আগেই এক্স হ্যান্ডেলে একটি অফিসিয়াল কনফার্মেশন বলা যাবে না, কিন্তু দেখে বুঝলাম মিটিংটা চটজলদি রেজাল্ট কতটা, যে আমেরিকা নাকি ইউক্রেনে তাদের অস্ত্র সাহায্য পাঠানো আপাতত বন্ধ রাখলো। যদি এটা হয় তাহলে তো ইন্ডিকেশনটা খুব ক্লিয়ার, মেসেজটা খুব ক্লিয়ার, এবার যুদ্ধটা বন্ধ হোক, এবার বিশ্ব অর্থনীতি তার নিজস্ব লয়ে হাঁটতে থাকুক। তো অনেকেই বলেছিলেন ট্রাম্প আসার পরে বিভিন্ন সময় যেভাবে বিভিন্ন শেয়ার বাজারগুলো আস্তে 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 পড়ে যাচ্ছে, অনেকে বলেছিলেন যে ট্রাম্প আসলে হয়তো পড়বে। কিন্তু আমি মনে করি কি জানেন, যে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের পরে এরপরে মানুষের আস্থা হয়তো আবার বিনিয়োগের দিকে ফিরে আসবে। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে না আমার মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সব থেকে দুঃখীতম ব্যক্তি আর কেউ নন ভ্লাদিমির জেলেনস্কি। যেই জেলেনস্কি একজন সিনেমার জগতের মানুষ, এন্টারটেনমেন্টের মানুষ, তিনি এসেছিলেন তার দেশের হাল ধরতে। সঙ্গে ছিল ন্যাটো, সঙ্গে ছিল সমকালীন বিশ্বের সব থেকে প্রভাবশালী দেশ আমেরিকার হাত। কিন্তু এই যে খেলা ঘুরতে সময় লাগে না, যখন আবার পট পরিবর্তন হলো, এবার সেই জেলেনস্কি তাদের কাছে, আমেরিকার কাছে চক্ষুশূল হয়ে গেল। এমনই অবস্থা, আগামীতে ন্যাটো আদৌ থাকবে কিনা সেটাও বড় সন্দেহের সৃষ্টি হয়ে গেছে ট্রাম্প এবং ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের কথায়। সম্প্রতি মিউনিক সিকিউরিটি কাউন্সিলের যে মিটিং হলো, সেখানে খোলামেলায় তাদের ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে 70% যে ন্যাটোর যে বাজেট তার প্রোভাইড করে আমেরিকান ট্যাক্স পেয়ার। কেন দেবে তারা? অথচ যারা বড় বড় রাষ্ট্র আছে, যারা বড় বড় আর্থিক সম্পদে বলিয়ান রাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, যারা প্রচুর অর্থ, তারা কেন অল্প খরচা করবে? তোমাদের পাশেই আছে রাশিয়া, তাদেরকে সেফগার্ড করতে গেলে তোমাদেরকেই সবার আগে পয়সা ঢালতে হবে, পরিষ্কার কথা। ফলে এখন আগামীর দিকে তাকিয়ে এটাই বলতে চাই যে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এবং এই ডোনাল্ড ট্রাম্প এই ভদ্রলোককে যত দেখছি তত অবাক হচ্ছি যে এই মানুষটি একেবারে সত্যিই আনপ্লেয়েবল, আনপ্রেডিক্টেবল তো বটেই, যে কালকে উনি কি বলবেন তার জন্য হয়তো মানে আজকে থেকে কোনো আগাম কিচ্ছু ভাবা যাবে না। একটা এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, বেশি ভাবনা চিন্তা করেন না হয়তো, এমন একটা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেটা পরবর্তীকালে দেখা যায় সত্যি সিদ্ধান্তটা অদ্ভুত এবং সিদ্ধান্ত প্রাসঙ্গিক। আর যাই হোক, বিশ্বযুদ্ধ থেকে তো বেঁচে গেলাম আপাতত আমরা বলেই মনে হয়। তাই আজকের এই বিশেষ রাজনৈতিক প্রতিবেদনটি এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের 24 ফেব্রুয়ারি 2 বছর হবে, 3 বছর হবে, তার আগে একটা বিশেষ প্রতিবেদন এর উপরেই থাকলো। আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।